Okay, my dear students of class 10, আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে 6.4 এর কতগুলো অঙ্ক করিয়েছিলাম। তো রিমেইনিং কয়েকটা আরো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বাড়িতে এসে অঙ্কগুলো করেছিলে, and I hope you have understood all the sums. তোমরা বই খুলো, বই দেখো পেজ নাম্বার 177, এক্সারসাইজ 6.4, পেজ 177, exercise 6.4, question number 4. তোমরা খাতায় question number 4টা লিখে নাও তো। যদি দুটো সদৃশ ত্রিভুজের কালি সমান হয় তাহলে প্রমাণ করো যে ত্রিভুজদ্বয় সর্বাঙ্গসম হইবে। কোয়েশ্চেনটা খুব একটা বড় কোয়েশ্চেন না, তোমরা লিখে নাও, সুন্দর করে লিখে নাও। এক্সারসাইজ 6.4 এর কোয়েশ্চেন নাম্বার 4টা তোমরা খাতায় লিখে নাও, তারপর আমি স্টার্ট করব। পীযূষ আনমিউট। পীযূষ, হ্যাঁ স্যার। মিউট করো, মিউট করো। হ্যাঁ, কোয়েশ্চেন লেখা আছে তোমাদের? হ্যাঁ স্যার। যদি দুটো সদৃশ ত্রিভুজের কালি সমান হয় তাহলে প্রমাণ করো ত্রিভুজদ্বয় সর্বাঙ্গসম। তোমরা সুন্দর করে পেন্সিল স্কেল ইউজ করে দিলে ত্রিভুজ আঁকো তো সুন্দর করে। সদৃশ ত্রিভুজ, সদৃশ দেখতে একই রকম, সেম। এভাবে সুন্দর করে আঁকবে। হ্যাঁ, দুটো ত্রিভুজ আঁকো, এ বি সি এবং ডিই এফ। আচ্ছা, তো ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ দাঁড়ি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর কালি সমান দেওয়া আছে, এটা সমান দাঁড়ি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি সর্বাঙ্গসম ত্রিভুজ ডিইএফ। তোমাদের প্রশ্নে দেওয়া আছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা সদৃশ ত্রিভুজ এবিসি এবং ডিইএফ, এই ত্রিভুজ যদি সদৃশ তোমাদের বইয়ে দেওয়া আছে এবং এটাও দেওয়া আছে ওদের কালি সমান, এটার কালি যা হবে এটার কালি সেম হবে। এখন আমাদের প্রমাণ করতে লাগবে এই এবিসি ত্রিভুজ সর্বাঙ্গসম ত্রিভুজ ডিইএফ। তোমাদের লেখা হলে বলবে। এটা কমপ্লিট হলে বলবে আমাকে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এনিওয়ে, প্রমাণ।
যেহেতু ত্রিভুজ এ বি সি, খুব মন দিয়ে দেখবে, তোমাদের সব জানা কিন্তু এগুলা, আমি যেটা জিনিস ইউজ করে, যে জ্ঞানগুলো ইউজ করে করব তোমাদের কিন্তু জানা আছে, শুধু কিভাবে ইমপ্লিমেন্ট করছি তোমরা খেয়াল করবে। ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, তাহলে কি হবে? সুতরাং কালি ত্রিভুজ এবিসি বাই কালি ত্রিভুজ ডিইএফ ইজ ইকুয়াল টু কি হবে? বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার। হবে কি হবে না? ডাউট থাকলে বলবে। এটা যে আমি লিখলাম, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। এটা কেন হয়েছে? এটা এইটা কেন হয়েছে? কারণ আমরা জানি যে যদি দুটো ত্রিভুজ সদৃশ হয়, ওদের কাজের অনুপাত কি হয়? ওদের বাহুর বর্গের অনুপাতের সমান হয়। আমরা অলরেডি এটা প্রুফ করেছি, এটা উপপাদ্য ছিল। এখন দেখো এখান থেকে কি হয়, এখন কি হবে আমরা, দিস ইমপ্লাইজ, এখন যদি কালি সমান হয়, মনে করো এবিসির কালি 10 বর্গ মিটার, কালি এটার কালিও কত হবে? 10 বর্গ মিটার। হবে কি হবে না? হবে। হবে। তাহলে কি হবে? হবে। এটা সমান কাটাকাটি গেলে কত হবে? 1 হবে। হ্যাঁ। বিসি স্কয়ার বাই ইএফ স্কয়ার ইজ ইকুয়াল টু 1। যেহেতু কালি সমান, এটা কাটাকাটি যাবে, 1 হবে। এখানে তো সাইডে লিখে দেবে কালি ত্রিভুজ এবিসি, কালি এবিসি ইজ ইকুয়াল টু কালি ডিইএফ। তোমার সাইডে লিখে দেবে এটা। এখানে কি বলতো, কি হবে এটা? দিস ইমপ্লাইজ বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু ইএফ স্কয়ার হবে। ইএফ স্কয়ার। আলটিমেটলি এটা কি হবে? স্কয়ার চলে যাবে, বিসি ইজ ইকুয়াল টু ইএফ, বিসি ইজ ইকুয়াল টু ইএফ হবে, বিসি ইজ ইকুয়াল টু ইএফ। হয়েছে? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ এখন স্যার। দেখো তো, আমরা একটা জিনিস বের করে রাখলাম, যে এই বিসি ইজ ইকুয়াল টু ইএফ আমরা বের করে রাখলাম। ওকে, আবার আবার ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, আবার ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, তাহলে কি হবে দেখো তো?
এই কোণটা এই কোণের সমান হবে কি হবে না? অ্যাঙ্গেল বি হবে। ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই হবে, আর অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ হবে, এবং অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। একদম সহজ, কিন্তু কোনো কঠিনই না। যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ আর সবগুলি কোণ অনুরূপ কোণ সমান হবে, আমাদের সবগুলি দরকার নেই, আমরা এইমাত্র বের করলাম বিসি আর ইএফ সমান, আর এই বিসি আর ইএফ এর যে সংলগ্ন দুটি কোণ আছে, এটার সঙ্গে আছে বি, এটার সঙ্গে আছে ই, এটার সঙ্গে আছে সি, এখানে আছে এফ। তো এই দুইটা কোণ ওদের মধ্যের বাহু, এই দুইটা কোণ ওদের মধ্যের বাহু। এটা কি পড়লো, স্বীকার্যটা কি পড়লো? এ এস এস পড়লো কি পড়লো না? হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছ না? না এখন এখন দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখে নাও, আমি আবার বলছি, অলরেডি আমরা লাস্ট লিখেছিলাম বিসি ইজ ইকুয়াল টু ইএফ। এখন যেহেতু ত্রিভুজ দুটি সদৃশ, এই জন্য কি হবে, এই অ্যাঙ্গেল বির সঙ্গে অ্যাঙ্গেল ইটা ইকুয়াল হবে অনুরূপ কোণ, আর অ্যাঙ্গেল সির সঙ্গে অ্যাঙ্গেল এফ ইকুয়াল হবে। তো আমরা কি পেয়ে গেলাম দেখো, এই ত্রিভুজের এই বাহু ওদের সংলগ্ন দুইটি কোণ, এবং এই ত্রিভুজের এই অনুরূপ বাহু এবং ওদের সংলগ্ন দুটি কোণ যদি সমান হয়, তাহলে কি হয়? ত্রিভুজ দুটি কি হয়? সদৃশ। সদৃশ হয় না, সর্বাঙ্গ সম হয়। সরি স্যার। একটি এস ত্রিভুজের একটি ত্রিভুজের দুইটি কোণ এবং তাদের মধ্যবর্তী বাহু অপর একটি ত্রিভুজের অনুরূপ দুইটি কোণ এবং তাদের মধ্যবর্তী বাহুর সমান হইলে ত্রিভুজ দুইটি সর্বাঙ্গসম হয়। কোণ স্বীকার্য মতে? অ্যাঙ্গেল এস সাইড অ্যাঙ্গেল স্বীকার্য মতে। ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা লিখি এখন। এখন ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই লিখে নাও। তারপরে নেক্সট লিখবে বিসি ইজ ইকুয়াল টু ইএফ, এবং এবং অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ। সুতরাং এ এস এ স্বীকার্য মতে, সুতরাং এ এস এ স্বীকার্য মতে ত্রিভুজ এবিসি সর্বাঙ্গসম ত্রিভুজ ডিইএফ। লেখার সময় বুঝে বুঝে লিখবে, এমনি ব্লাইন্ডলি লিখবে না, কিন্তু তাহলে বুঝবে না। কি লিখছো বুঝে বুঝে লিখো, তারপরে না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে। এখানে আমরা লিখছি প্রমাণিত। লেখা হয়েছে? হ্যাঁ না হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ ঠিক আছে, লিখো লিখো, লিখে নাও লিখে নাও।
কমপ্লিট হয়েছে? হ্যাঁ হ্যাঁ তোমরা বুঝতে পেরেছো এটা? হ্যাঁ হ্যাঁ কি আরেকবার হ্যাঁ, বোঝানোর স্যার। দরকার আছে নাকি? না ঠিক আছে, ভালো কথা। নেক্সট দেখো তোমরা, একটা কাজ করো তো, কোয়েশ্চেন নাম্বার 6টা লিখো তো। 6, প্রমাণ করো যে দুটো সদৃশ ত্রিভুজের কাজের অনুপাত ত্রিভুজ দুটোর অনুরূপ মধ্যমাগুলোর অনুপাতের বর্গের সমান হবে। লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার 6, প্রমাণ করো যে দুটো সদৃশ ত্রিভুজের কাজের অনুপাত ত্রিভুজ দুটোর অনুরূপ মধ্যমাগুলোর অনুপাতের বর্গের সমান। তার মানে আমাদের মধ্যমা আঁকতে হবে। আগে ত্রিভুজ দুটো অঙ্কন করো ফার্স্ট, সুন্দর করে। প্রথম ফার্স্ট ত্রিভুজ দুটো অঙ্কন করো তোমরা। এটার নাম দেই আমরা ABC DEF। ABC DEF অঙ্কনটা সুন্দর করে করবে কিন্তু। মধ্যমা আঁকি আমরা। ABCDEF। এটা কাজ করো, GH করে দাও। G, এটাকে H করে দাও। GH। দেখো এখানে ABC এবং DEF দুটি ত্রিভুজ আমরা আঁকলাম। কোয়েশ্চেনে বলছে দুটো সদৃশ ত্রিভুজ, ওদের প্রমাণ করতে হবে যে ওদের কালির অনুপাত, এই ABC ত্রিভুজ এবং DEF এর কালির অনুপাত কি হবে? ত্রিভুজ দুটোর অনুরূপ মধ্যমাগুলোর অনুপাতের বর্গের সমান। মধ্যমা মানে কোনটা? এখানে AG মধ্যমা আর এখানে DH মধ্যমা, বর্গের অনুপাতের সমান হবে। তো সেদিনকে আমি আলোচনা করেছিলাম মধ্যমা কাহাকে বলে। মধ্যমা কাহাকে বলে বলছিলাম যে কোন ত্রিভুজের কোন শীর্ষবিন্দু হইতে তার বিপরীত বাহুর উপর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখা। কোন একটি ত্রিভুজের কোন শীর্ষবিন্দু হইতে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাকে বলা হয় মধ্যমা। তার মানে এই জিটা হবে বিসির মিডল পয়েন্ট, এখানে এইচটাও হবে ইএফ এর মিডল পয়েন্ট।
এই মিডল পয়েন্ট পর্যন্ত এ বিন্দু হইতে এ শীর্ষবিন্দু হইতে বিসির মধ্যবিন্দু জিতে যে আমরা রেখা টানলাম এটাকে বলা হয় এজি মধ্যমা। সিমিলারলি ডিএফ ত্রিভুজের ইএফ বাহুর এইচটা হচ্ছে মধ্যবিন্দু, ডি শীর্ষবিন্দু হইতে বিপরীত বাহু ইএফ এর মধ্যবিন্দু এইচ পর্যন্ত যে রেখাটা টানলাম আমরা ডিএইচ রেখা, সেটা হচ্ছে ওই ত্রিভুজের জন্য মধ্যমা। আমাদের প্রমাণ করতে লাগবে এবিসি ত্রিভুজ এবং ডিএফ এর কালির অনুপাত কার সমান হবে? এজি স্কয়ার ডিভাইডেড বাই ডিএইচ স্কয়ার। এজি স্কয়ার ডিভাইডেড বাই ডিএইচ স্কয়ার করতে হবে আমাদেরকে। সো এখন যেভাবে আমরা করি প্রসিড করি আমরা সেভাবে লিখতে হবে। ধরো ফার্স্ট বইয়ে যেরকম কোয়েশ্চেন দেওয়া আছে লিখে নাও, ত্রিভুজ এবিসি লিখে নাও, ত্রিভুজ ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিএফ, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিএফ দাঁড়ি বিসি এবং ইএফ বাহুর উপর ক্রমে এজি এবং ডিএইচ মধ্যমা। লিখে নাও, তোমরা লিখে নাও। এটা তো নিশ্চয়ই বুঝতে পারো তোমরা, কোনো তো অসুবিধা নেই তোমাদের বুঝতে এখানে এতটুকু? না। প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের কালি ইজ টু এই ত্রিভুজের কালি, কালি এবিসি বাই কালি ডিএফ ইজ ইকুয়াল টু কি করতে বলেছে? কার সমান হবে? ওদের মধ্যমার বর্গের অনুপাত। তার মানে মধ্যমা ছিল একটা এজি, এজি স্কয়ার ডিভাইডেড বাই ডিএইচ স্কয়ার। খুব সাবধানে লিখবে কিন্তু ভুল যাতে না হয়। রাইট ডাউন আপ টু দিস পোর্শন ফার্স্ট। দেখো আবার বলছি, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ সদৃশ দেওয়াই আছে, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আর এই বিসি এবং ইএফ বাহুর উপর এজি এবং ডিএইচ দুইটি মধ্যমা। এই দেখো বিসি এবং ইএফ বাহুর উপর ক্রমে এজি এবং ডিএইচ দুইটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর কালি ডিভাইডেড বাই ত্রিভুজ ডিএফ এর কালি, মানে ওদের কালির অনুপাত কার সমান হবে? যে দুটি মধ্যমা আছে এই মধ্যমা দুটির বর্গের অনুপাতের সমান হবে। মধ্যমা প্রথম মধ্যমাটা হচ্ছে এজি, এজি স্কয়ার লিখলাম উপরে, ডিভাইডেড বাই সেকেন্ড মধ্যমা ডিএইচ, ডিএইচ স্কয়ার লিখলাম। ইটস ওকে। হ্যাঁ। নেক্সট দেখো, প্রমাণ। প্রমাণ দেখা তো তোমরা লিখবে, পড়ে লিখবে, জাস্ট একবার একটা লাইন তোমরা লিখে নাও। এই ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ যদি সদৃশ হয় ওদের বাহুর অনুপাতগুলি সমান হবে কি হবে না?
যদি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিএফ সদৃশ হয় ওদের বাহুগুলির অনুপাত সমান হবে কি হবে না? হবে স্যার। হবে। হবে। তাহলে আমরা কি লিখবো তাহলে? সুতরাং এবি বাই ডিই is equal to BC by EF and this is BC by EF। খেয়াল করো এখানে একটু দেখে নাও তোমরা, BC টা কার দ্বিগুণ? BG এর দ্বিগুণ, twice BG। সিমিলারলি EF টা কার দ্বিগুণ? twice EH। এটা লিখো, লেখার পর যদি না বুঝো আমাকে কোয়েশ্চেন করতে পারবে, আগে লিখে নাও। যদি কোনো ডাউট আছে আমাকে বলতে পারো কিভাবে লিখেছি। ইটস ওকে। হ্যাঁ ঠিক আছে, দেখো এই 2 কাটবে, থাকবো কি তাহলে? আমরা লিখি দিস ইমপ্লাইজ এবি বাই ডিই ইজ ইকুয়াল টু বিজি বাই ইএইচ। এটা লিখে না তোমরা, এবি বাই ডিই ইজ ইকুয়াল টু বিজি বাই ইএইচ। তোমরা এটাকে নাম্বার 1 দিয়ে দাও, গিভ ইট নাম্বার 1। আচ্ছা, এখন এটা বুঝছি আমি। হ্যাঁ, এখন তোমরা এই ত্রিভুজটা নেবে আর এই ত্রিভুজটা নেবে, এর নাম কি? এ বি জি আর ডিইএইচ নাও। এখন ত্রিভুজ এ বি জি এবং ত্রিভুজ ডিইএইচ হইতে এ বি জি এবং ডিইএইচ হইতে কত কি কি আছে বলতে পারবে? নিচে অ্যাঙ্গেল জি ইকুয়াল টু অ্যাঙ্গেল এইচ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি AB ইকুয়াল টু by অ্যাঙ্গেল DE আছে। হ্যাঁ, অ্যাঙ্গেল বি আরেকটা করো, AB এটা করো তোমরা। আর 1 নম্বর। অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই করতে পারো, পারো কি না? হ্যাঁ, সদৃশ্য লিখো, তোমরা লিখে নাও অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই। কারণটা হচ্ছে যেহেতু ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ ডিইএফ, ওইখান থেকে পেয়েছি আমরা। আর কি পেয়েছি আমরা? এবি বাই ডিই বি ইজ ইকুয়াল টু বিজি বাই EH ইএইচ। বিজি বাই ইএইচ। এইচ। তাহলে কি হবে বলো তো? এখন কি পেলাম আমরা? সাইড, এটা দেখো সাইড অ্যাঙ্গেল সাইড পেলাম। হ্যাঁ এই সাইড এই অ্যাঙ্গেল এই সাইড, এই সাইড এই অ্যাঙ্গেল এই সাইড। এখন এটা কি স্বীকার্য পড়লো?
এস এস, এ এস, এস সদৃশতার শর্ত মতে কি হবে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদৃশ হবে কি হবে না? হ্যাঁ হবে হবে। আমরা সুতরাং এস এ এস সদৃশতার শর্ত মতে ত্রিভুজ এবিজি এবিজি সদৃশ ত্রিভুজ ডিএইচ। তাহলে কি হবে, নেক্সট কি হবে বলো? সুতরাং যদি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে কি হবে? এবি বাই ডিই ইজ ইকুয়াল টু কি হবে? এজি বাই এজি ডিএইচ বাই ডিএইচ এজি বাই ডিএইচ হবে কি হবে না? এই বাহু এই বাহুর অনুপাত, এই বাহু এই বাহুর অনুপাত, অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। হয়েছে এটা? হ্যাঁ তাহলে এখন লিখো তোমরা, হ্যাঁ এখন তোমরা লিখো যেহেতু যেহেতু সদৃশ ত্রিভুজের কালির অনুপাত, যেহেতু সদৃশ ত্রিভুজের কালির অনুপাত তাহাদের অনুরূপ বাহুর বর্গের সমানুপাতিক, এটা আমরা পেয়েছি ইয়েটা উপপাদ্য। সুতরাং কি হবে? সুতরাং কালি ABC বাই কালি DEF is equal to, কালি ABC বাই কালি DEF is equal to কি হবে? AB স্কয়ার বাই DE স্কয়ার। আর আমরা এই AB স্কয়ার বাই DE স্কয়ার ইকুয়ালিটি আমাদের পেয়েছিলাম AG এজি স্কয়ার বাই ডিএইচ স্কোয়ার yes DH স্কয়ার। ভেরি গুড। এখন এখান থেকে এটাকে বাদ দিয়ে লাস্ট লাইন লেখো। সুতরাং কালি ত্রিভুজ ABC বাই কালি ত্রিভুজ DEF is equal to AG স্কয়ার বাই DH স্কয়ার। প্রমাণিত। দেখে নাও।
লেখা হলে বলবে তোমাদের। হয়েছে হয়ে গেছে স্যার। সবার হয়েছে? খুশি, তুষার কমপ্লিট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তো লেখা তো হলো কমপ্লিট, কিন্তু বুঝাটা কি হলো? কতটুকু বুঝলে তোমরা? কি হলো? সাউন্ড নেই যে তোমাদের? না বুঝেছি স্যার বুঝে জি স্যার। হ্যাঁ? বুঝেছি স্যার। না না বুঝলে আমি আবার বুঝাবো, তোমরা কিছু বলছো না কেন তাহলে? বুঝছি স্যার। তুষার, খুশি? নো প্রবলেম, ঠিক আছে। তো আমি ধরে নিলাম তোমরা বুঝেছো। এখন টেস্ট নিলে বুঝতে পারবো কতটুকু তোমরা বুঝেছো না বুঝেছো, সেটা বুঝতে পারবো আমি টেস্ট নেওয়ার পর। কারণ না বুঝার কিছুই নেই, যেগুলো আমরা শিখে আসছি সেগুলোকে ব্যবহার করে করেই করছি এখানে। সদৃশ ত্রিভুজের কতগুলো বিশেষ তোমাদের ধর্ম আছে, সেই ধর্মগুলি এখানে আমি ইউজ করছি, নতুন কোনো জিনিস ইউজ করছি না এখানে। আচ্ছা ফাইনালি তোমরা দেখো, এটা অলরেডি তোমাকে আমি করিয়েছিলাম শুরুতেই। পেজ নাম্বার 178 এর কোয়েশ্চেন নাম্বার 9টা দেখো। পেজ নাম্বার 178 এর কোয়েশ্চেন নাম্বার 9, দুটো সদৃশ ত্রিভুজের বাহুর অনুপাত 4:9 যদি হয়, ত্রিভুজ দুটির কালির অনুপাত কি হবে? কালি 16:81। অলরেডি তোমাদের করা হয়েছে, এটা তোমাদের করানো হয়েছে এটা, গতিকে তোমরা পারবে এটা লিখতে। তোমরা আনসারটা লিখতে পারো, এটা টিক মার্ক দিতে বলেছে। স্কোয়ারিং করে দেবে। বাহুর অনুপাত দেওয়া থাকলে যদি কালি বের করতে বলে, এটাকে তোমরা স্কোয়ারিং করে দেবে। আর যদি উল্টা থাকে, কালির অনুপাত দেওয়া আছে বাহু বের করতে বলে, তাহলে স্কোয়ার রুট বের করে দেবে। ঠিক আছে? হ্যাঁ আবার বলছি, হ্যাঁ। মন দিয়ে শুনো। যদি বাহুর অনুপাত দেওয়া থাকে, মনে করো বাহুর অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে তোমাদেরকে যদি বলে যে কালির অনুপাত কি হবে, তখন এটাকে বর্গ বর্গ করবে। এটা বাহুর অনুপাত দেওয়া আছে, তোমাদের যদি কালির অনুপাত বের করতে বলে তখন এটাকে বর্গ করবে। 2 কে বর্গ করলে হবে কত? 2 স্কোয়ার। আর এটাকে করলে হবে 3 স্কোয়ার। হ্যাঁ এটা উত্তর হবে 9। 4:9। আর যদি কোনো কারণে মনে করো এরকম দেওয়া আছে, তোমাদের উল্টা দেওয়া আছে, উল্টা মানে এবার কালির অনুপাত দেওয়া আছে, মনে করো 16:25, তোমাদেরকে দেওয়া আছে কালির অনুপাত দেওয়া আছে, বাহু বের করতে বলেছে, বাহুর অনুপাত। তোমরা কি করবে? এটা বর্গমূল নেবে, তার মানে স্কোয়ার রুট নেবে। স্কোয়ার রুট 16 বর্গমূল হয় 4, আর 25 বর্গমূল হয় 5। ইওর আনসার উইল বি 4:5। কথাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ পরীক্ষাতে আসে কিন্তু, বললাম তোমাদের। তোমরা টেস্ট পেপার দেখবে খুলে, এই এই যে অঙ্কটা দেখছো তোমরা, হ্যাঁ। তোমাদের 178 পেজের কোয়েশ্চেন নাম্বার 9 যেটা দেখতে পাচ্ছ, সেই ধরনের কোয়েশ্চেন একদম আছে, তোমরা টেস্ট পেপার খুললেই পাবে। সো 6.4 আই হ্যাভ কমপ্লিটেড। আমি আশা করব তোমরা বাড়িতে খুব মন দিয়ে করবে, আর যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে তো আমার সঙ্গে আলোচনা করবে তোমরা। as you are reading in class 10, so you should be serious enough. একটু সিরিয়াস হও, পড়াশোনা মন দিয়ে করো, কারণ খুব একটা কঠিন জিনিস আমি করাচ্ছি না। খুব ইম্পর্টেন্ট পার্ট, ত্রিভুজটা খুব ইম্পর্টেন্ট পার্ট। 9 এর যে ত্রিভুজ চ্যাপ্টার ছিল বহুত বড় ছিল, এটা একটু অন্যরকম, কিন্তু খুব একটা বেশি বড় না। জাস্ট কয়েকটা জিনিস, বিশেষ বিশেষ কথা যদি মনে রাখতে পারো ত্রিভুজ সম্পর্কে, তাহলে এই ধরনের জিওমেট্রি করতে কোনো প্রবলেম হবে না। এখন একটা ইম্পর্টেন্ট পার্টে আমরা যাচ্ছি, পিথাগোরাস। পিথাগোরাসের উপপাদ্য অনেকবার তোমরা শুনেছো। I hope from class 7 onwards you have heard this name. ক্লাস 7 থেকে তোমরা এই নামটা শুনে আসছো, পিথাগোরাস, পিথাগোরাস, পিথাগোরাস। পিথাগোরাস হচ্ছেন একজন ম্যাথমেটিশিয়ান। উনি একটা উপপাদ্য নির্ণয় করেছিলেন, বের করেছিলেন। আর পিথাগোরাসের উপপাদ্য মনে রাখবে, মেইনলি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আজকে জাস্ট আমি একটু তোমাদেরকে হালকা একটু হিন্টস দিয়ে দেবো জিনিসটা।
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র প্রযোজ্য হয়। প্রশ্ন আসতে পারে সমকোণী ত্রিভুজ কাহাকে বলে, এটাও তোমরা পেয়ে আসছো। এখন যদি সমকোণী ত্রিভুজ জিজ্ঞেস করলে বলতে না পারো তাহলে লজ্জার কথা হবে কিন্তু, কারণ তোমরা জানো কোণ হিসাবে ত্রিভুজ তিন প্রকারের এবং বাহু হিসাবেও ত্রিভুজ তিন প্রকারের। মেইনলি যেহেতু একটা ত্রিভুজের 6টা পার্ট আছে, একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, একটা ত্রিভুজের 6টা পার্ট আছে। দেখো, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, তার মানে 3টা কোণ আর 3টা বাহু থাকে, 6টা অঙ্গ থাকে। একটা ত্রিভুজের 6টা অঙ্গ থাকে। এই বাহু আর কোণ হিসাবে ত্রিভুজকে ভাগ করা হয়েছে দুই ভাগে। বাহু হিসাবে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার এবং কোণ হিসাবেও ত্রিভুজ হচ্ছে তোমাদের 3 প্রকার। এই কথাগুলো ইউ হ্যাভ হার্ড সো মেনি টাইমস, কতবার যে কান দিয়ে শুনেছো তার কোনো হিসাব নেই, কিন্তু মনে রাখার চেষ্টা কোনোদিন করোনি। করোনি মানে ভিতরে ঢুকে যেহেতু বুঝার চেষ্টা করোনি, এই জন্য মনে থাকে না তোমাদের। উপরে উপরে বুঝার চেষ্টা করো, উপরে উপরে জানার চেষ্টা করো, যার জন্য কথাগুলো মনে থাকে না। তো ত্রিভুজের 3টা বাহু থাকে। ত্রিভুজ, ত্রি মানে 3, ভুজ মানে বাহু। ত্রিভুজের 3টা বাহু থাকে, সেই ত্রিভুজের বাহুগুলোর মাপ নিয়ে আমরা 3টা ত্রিভুজের নাম পাই। প্রথম যদি বলি সব বাহুগুলি সমান, এটা এটা এটা, অল সাইডস আর ইকুয়াল, তখন এই ত্রিভুজটার নাম দেওয়া হয়ে গেছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ ইংলিশে বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ক্লাস 10-এ পড়ো, নামগুলো জানা দরকার। তোমাদেরকে আমি অনেকবার বলেছিও, সমবাহু ত্রিভুজকে বাংলায় সমবাহু বলছে, ইংলিশে বলছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তারপরে যদি কোনো কারণে ত্রিভুজের 2টা বাহু সমান হলো, এই 2টা বাহু সমান হলো, তাহলে যে ত্রিভুজের 2টি বাহু সমান হয় তাকে বলা হয় সমদ্বিবাহু। সমদ্বিবাহু, দ্বি মানে 2টা, একদম নামের মধ্যেই স্পষ্ট হয়ে আছে। না বুঝার কি আছে আর না শিকার কি আছে বলো? যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু। দ্বি কথাটা আছে মানে দ্বি মানে 2। সমদ্বিবাহু ত্রিভুজকে ইংলিশে বলে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসো, আইসো মানে একই রকম দেখতে, আইসো। আচ্ছা, এনিওয়ে, তারপরে থার্ড আসছে যদি 3টা বাহু সমান হয়, অসমান হয়, এই বাহুর সঙ্গে এই বাহু মিলে না, এটার সঙ্গে এটা মিলে না, কোনো বাহুর সঙ্গে কোনো বাহুর মাপ মিলে না, তখন বলে বিষমবাহু। বিষমবাহু, ইয়েস, ইংলিশে বলে স্ক্যালিন ট্রায়াঙ্গেল। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল এন্ড স্ক্যালিন ট্রায়াঙ্গেল। খুব মন দাও, মন দিয়ে যদি বুঝো তাহলে এটা একবারই মনে থাকে, কোনোদিনও ভুলবে না। এখন বাহু হিসাবে আমি 3 প্রকার ত্রিভুজ বলেই দিলাম, এখন আসবে কোণ হিসাবে। তো কোণ তোমরা জানো, তোমাদেরকে ক্লাস 9-এ রেখা এবং কোণ চ্যাপ্টার ছিল একটা। দেখো, এই রেখাটা এরকম শুয়ে আছে মনে করো, এই রশ্মিটা মনে করো এখানে শুয়ে আছে, শুয়ে থাকাতে সে কোনো কোনো কোণ উৎপন্ন করতে পারে নাই। এখন আস্তে আস্তে ও উপর দিকে উঠছে, এখানে 0 ডিগ্রি কোণ আছে, আস্তে আস্তে এরকম করে উঠছে উপর দিকে, এই দিকে উঠছে। দেখো এই যে কোণগুলা হচ্ছে, মনে করো এটা এটা মনে করো 20 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা মনে করো 60 ডিগ্রি, এটা মনে করো 75 ডিগ্রি। এই হতে 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 এই লাইনটা আসলো এইখানে, এইখানে আসলো, এটা কমপ্লিটটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির আগে পর্যন্ত 90 ডিগ্রি পৌঁছায়নি মনে করো, তার মানে 0 থেকে বড় হবে, অ্যাঙ্গেলটা 0 থেকে বড় হবে। যে অ্যাঙ্গেলটা বলছি, মনে করো এক্স অ্যাঙ্গেলটার কথা বলছি বা থিটা বলছি, তোমরা ট্রিগোনোমেট্রি পাবে থিটা, মানে এক্স মনে করো, 0 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট। 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে বড় মাপের হবে কিন্তু 90 থেকে ছোট মাপের হবে কোনটা। এরকম অনেক কোণ আছে। 0 থেকে বড় ধরো 1 থেকে স্টার্ট করলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে করে 90 থেকে ছোট মানে 90 পাবে না গিয়ে, মনে করো 89.9 বা দরকার নেই, আমরা রাউন্ড ধরি 89 ডিগ্রি। এই যে কোণের মানটা 90 থেকে ছোট, এই ধরনের কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। অ্যাকুইট অ্যাঙ্গেল ইংলিশে কি বলে? কি বলে? অ্যাকুইট অ্যাঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেল, ওকে। হ্যাঁ, অ্যাকুইট অ্যাঙ্গেল। অ্যাকুইট অ্যাঙ্গেল, ওকে। এখন দেখো এই অ্যাকুইট অ্যাঙ্গেল দিয়ে সূক্ষ্ম কোণ দিয়ে আসছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্ম কোণ দিয়ে আসছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তার মানে এই যে ত্রিভুজটা আমি অঙ্কন করলাম, এই ত্রিভুজটার
মনে করো এটা মনে করো 30 ডিগ্রি, এটা মনে করো 30 ডিগ্রি, 30 30 60, সরি 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর কত হবে 70 ডিগ্রি। খেয়াল করো এই তিনটা কোণ, এই ত্রিভুজের তিনটা কোণ আছে। একটা কোণের মান 70 ডিগ্রি, 90 থেকে ছোট। এই কোণের মান 50 ডিগ্রি, 90 থেকে ছোট। এই কোণের মান 60 ডিগ্রি, এটাও 90 থেকে ছোট। এই ধরনের যদি কোনো ত্রিভুজের যদি তিনটা কোণের মানে যদি সূক্ষ্ম হয়, তিনটা কোণ যদি 90 থেকে ছোট হয়, সেই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। ত্রিভুজ। কারেক্ট। এখন মনে করো আমি 90 তোমাদেরকে 90 দেখাচ্ছিলাম, 90 তোমাদেরকে দেখাচ্ছিলাম, 90 দেখাচ্ছিলাম। 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ, 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। আর আমি যদি এটাকে জয়েন করে দিই হবে, তখন এটা ত্রিভুজ হয়ে যাবে, তিনটা বাহু এসে যাবে, তখন তার নাম কি হয়ে যাবে? সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। আমি এই এখন সমকোণের কথা তোমাদের বলছিলাম, এইটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আরেকটা আছে স্থূলকোণী ত্রিভুজ, আমি পরে দেখাবো, ঠিক আছে? বুঝতেই পারছো তোমরা। আমি মেইন টপিকে আসছি এখন। সমকোণী ত্রিভুজ তার মানে সমকোণ, দেখো একটা ত্রিভুজে কিন্তু সমকোণ একটাই হতে পারে, দুইটা হতে পারে না। কিন্তু মনে করো যে স্যার যদি এটা যদি 90 ডিগ্রি হয় কি হবে? এটাও 90, এটাও 90, 90 90 মিলে 180 তো হয়েই গেল। দুইটা ত্রিভুজে দুইটা কোণের মান 180, থার্ড কোণটা তো জিরো হতে পারবে না। পারবে নাকি? জিরো হতে পারবে নাকি? পারবে না। তার মানে বুঝা গেল একটা ত্রিভুজে মাত্র একটাই 90 ডিগ্রি হতে পারে। তো আমি যদি অঙ্কন করি এইভাবে, ইউ সি, আমি আঁকলাম 90 ডিগ্রি কোণ, নাম দিয়ে দিলাম, মনে করো এ বি সি নাম দিয়ে দিলাম। এটা 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ভেরি স্ট্রেট, ভেরি ক্লিয়ার আনসার। ধারণাটা একদম সহজ ধারণা, যে কোন ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। রিমেম্বার ওয়ান থিং, সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর কিন্তু নাম আছে। সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা নাম আছে। এইখানে তোমরা খেয়াল করো, সমকোণী ত্রিভুজের এটা সমকোণ যদি হয়, সমকোণের বিপরীতে উল্টা দিকে যে বাহুটা আছে, এই যে এসি বাহুটা, এই বাহুটা সবচাইতে বড় বাহু। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা আছে সেটা হচ্ছে সবচাইতে বৃহৎ বাহু। তার জন্য ওর নামটা একটু স্পেশাল দেওয়া হয়েছে, নামটা দেওয়া হয়েছে অতিভুজ। অতি মানে কি? অতি মানে বড়, ভুজ মানে বাহু। তার মানে তোমরা বুঝে নেবে যে সব তোমাদের যদি কেউ কোয়েশ্চেনও করে যে সমকোণী ত্রিভুজের সবচাইতে বৃহত্তম বাহু কোনটি, তোমরা ইনস্ট্যান্টলি তোমরা আনসার দেবে যে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। তার আগে যদি কেউ কোয়েশ্চেন করে অতিভুজ কোন বাহু কাহাকে বলে, তখন বলবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকেই বলা হয় অতিভুজ। ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ। এখন দেখো, এটা যদি অতিভুজ হয়, বাকি দুটো বাহু থাকলো এইটা আর এইটা, ওরা পরস্পরের উপর লম্ব, লম্ব হওয়ার জন্য 90 ডিগ্রি হয়েছে। এখন যদি আমি এই কোণটা যদি কনসিডার করি, এই কোণ সাপেক্ষে বিসি কে বলা হবে ভূমি। কি বলা হবে? হ্যাঁ, এই কোণ ত্রিকোণমিতি যখন আমি ধরবো তোমাদেরকে তখন বুঝতে পারবে। এই সি কোণ সাপেক্ষে, এখানে এ কোণ বি কোণ সি কোণ আছে, এই সি কোণ সাপেক্ষে এটাকে বলা হয় ভূমি। যদি এটা ভূমি হয় তাহলে এটাকে বলা হবে লম্ব। দেখো, তিনটা বাহুর নাম পেয়ে গেছি আমরা, সমকোণী ত্রিভুজের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। তিনটা বাহুর স্পেসিফিক নাম আছে। এটাকে অতিভুজ বলা হয়, এটাকে বলা হয় ভূমি। যে বাহুর উপর ত্রিভুজটি বসে আছে বা দাঁড়িয়ে আছে তাকে বলা হয় ভূমি। আর এটা দেখো, ভূমির উপর যে রেখাটা লম্ব হয়ে আছে এটাকে বলা হয় লম্ব বলা হয়। এখন যখন তোমার ত্রিকোণমিতি যখন পড়বে তখন দেখবে এই কোণ সাপেক্ষে এটা ভূমি হবে, আবার এই এ কোণ সাপেক্ষে এইটা ভূমি হবে, এবি ভূমি হবে। এনিওয়ে, এখন যাচ্ছি না আমরা ওইখানে, আমরা আপাতত সিম্পলি জিনিসটা বোঝাচ্ছি তোমাদেরকে, ভূমি, লম্ব এবং অতিভুজ। ঠিক আছে? তাহলে পাইথাগোরাস
এই যে বললাম তোমাকে পিথাগোরাস কি বলছিলেন, পিথাগোরাস প্রমাণ করে রেখেছিলেন, তোমাদের একটা অ্যাক্টিভিটিও আছে এটার উপরে। পিথাগোরাস প্রমাণ করে রেখেছিলেন যে সমকোণী ত্রিভুজের এই অতিভুজের বর্গ, অতিভুজ মানে হচ্ছে এসি, অতিভুজের বর্গ কার সমান হবে, বাকি দুইটি বাহুর বাকি বর্গের দুটো বর্গের সমান বাকি যোগফলের সমান। একটা ভূমি আছে একটা লম্ব আছে, তো আমি লিখবো বিসি স্কয়ার প্লাস এবি বি স্কয়ার। ইয়েস, এটা মনে রাখবে তোমরা, হ্যাঁ, কারণ তোমরা ক্লাস 7এও পেয়েছো। এখন যদি জিজ্ঞেস করলে বলতে না পারো তো এটা অন্য কথা হবে। তো এই যে পাইথাগোরাসের সূত্রটা, ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোথাও হয় না। তো সমকোণী ত্রিভুজের কি হবে, পিথাগোরাসের সূত্র মতে অতিভুজের বর্গ ইজ ইকুয়াল টু ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। ইন আওয়ার নেক্সট ক্লাস আমি এটার উপরে আরেকটু আলোচনা করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? সো আজকের মতো যতটুকু করেছো, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং। তোমরা বাড়িতে কিন্তু রেগুলার পড়ে যাবে, রেগুলার পড়ে গেলে কি হয়, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বাড়িতে রেখে দাও তাহলে কিন্তু বোঝা হয়ে যাবে, পরে বুঝতে অনেক অসুবিধা হবে। তো তোমরা আজকে যে ক্লাসগুলো করলাম তোমাদের, তোমরা বাড়িতে গিয়ে, বাড়িতেই আছো তোমরা এখন এনিওয়ে, বাড়িতে খুব মন দিয়ে এগুলো করবে, সুন্দর করে করবে, ঠিক আছে? দেখো আমি এত হয়েছি, মনে মনে হচ্ছিল আমি ক্লাসেই আছি, মানে আমি এত ভাবুক হয়ে গেছিলাম, ভাবুক মিন্স ক্লাসে ঢুকে গেছিলাম, মনে হচ্ছিল তোমরা আমার সামনে ক্লাস করছো। এই জন্য কথাটা বলে দিলাম যে বাড়িতে গিয়ে। তো এনিওয়ে ইউ আর অল ইন অ্যাট ইউর হোম নাও, সো বি সেফ, ওকে? ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে।